মানে আমার কাছে এটা প্র্যাকটিক্যাল, আমার আমার সত্যি আবার ডিস্টোপিয়ান মনে হয়। আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনূস যে এগুলি সাইন করতেছেন, কেমনে করতেছেন মাসকাত ভাই, আপনি আমার একটু বলেন তো, মানে কেমনে বা কে নিয়ে তার সামনে এই ফাইলগুলি দিচ্ছে? মানে আমার কাছে মনে হচ্ছে যে এগুলোর যে ধরেন অর্থনৈতিক লাভালাভ, সেগুলো কি ইউনূস নিজে এনজয় করবেন ভবিষ্যতে, আপনার মনে হয়? হ্যাঁ, 200 লোককে চাকরি দিবেন চিটাগং এর, তারপরে নিজে ট্রাস্টি বোর্ড ওইটাই হিসেবে যে মিটিং আমার করে ধারণা যে বিদেশে ওনার একটা ঘুরবেন। আমি আমি মানে জাস্টিফিকেশন লিগ হতে চাচ্ছি না। আমার অবজারভেশন হচ্ছে যে ম্যানেজারিয়াল স্কিল উনার আছে, এবং উনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে অবসর জীবনে কি করবেন সেটার জন্য কিছু অ্যাসাইনমেন্ট নেয়ার চেষ্টা করছেন। তো এই কাজগুলো তিনি স্বচ্ছতার সঙ্গে করেন কিনা সেটা আমরা দেখব। তবে আরেকটা জিনিস হয়তো আমরা একটু ভুলে যাচ্ছি উনাকে সমালোচনা করার সময়, যে শেখ হাসিনা গিয়ে তো উনি একা শত্রু নন আমাদের। মানে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় প্রশাসন থেকে যেরকম এক ধরনের প্রপাগান্ডার সম্মুখীন হয়েছি, সেখানে অধ্যাপক ইউনূসের ইমেজের কারণেই এখন পর্যন্ত আমরা একটি আফগানিস্তান হিসেবে চিত্রিত হইনি আর কি। আমার কাছে এটা খুবই এরকমটা একমত, মনে এটা হচ্ছে। খুবই একমত, হ্যাঁ না, এটা ঠিক আছে। আমি সেটা আমি কাজে আমি একটু দিয়েছে। আমি একটু দ্বিমত পোষণ করি মাসকাত ভাই। প্রথম কথা হচ্ছে ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রপাগান্ডা আমাকে একটু টাচ করতে পারে না, কারণ ওদেরকে আমি দেখি না আজকে থেকে না। আমি যখন ডয়েচে ওয়েলে বাংলায় ছিলাম, বাংলা বিভাগের প্রধান হিসাবেও পশ্চিমবঙ্গের কোন মিডিয়াগুলি আমাকে দেখতে হবে না সেটা আমি বুঝতাম, তাই সেটা আমাকে প্রফেসর করে না। কিন্তু আমি আপনাকে যখন এই প্রশ্ন করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করতেছেন কিনা, আপনি ভারতীয় মিডিয়া, ভারতীয় প্রপাগান্ডার কথা কেন আনবেন? এর একটাও তো অসত্য না, এর একটাও তো তিনি অস্বীকারও করেন নাই, এর একটাও তো আমরা বানায় বলতেছি না। আর না না, আমি অবসর এটার প্রসঙ্গে পরবর্তী বলছি না, আমি অবসর এই পরবর্তী প্রপাগান্ডার কথা বলছি না। আমি বলছি যে ভারতীয় মিডিয়া যখন বলছে যে বাংলাদেশ জঙ্গিদের কবলে চলে গেল, এই যে ন্যারেটিভটা 16ই জুলাই থেকে শুরু করেছিল গত বছর, ওইটা ওইটা অধ্যাপক ইউনূসের কারণে, তার কারিশমার কারণে না, কিন্তু পশ্চিমা কিন্তু মিডিয়া মাসকাত দে ভাই, ডিডন্ট বাই। এই কথাটাও একটু আমি আমি সামান্য একটু নুক্তা দিতে চাই। সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া বললে আমরা ধ্রুব রাঠির কথা ভুলে যাই, ভারতীয় মিডিয়া বললে আমরা অর্কের কথা ভুলে যাই, ভারতীয় মিডিয়ার কথা বললে আমরা স্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক বেশি পঠিত অনেক কিছুর মানে আমি নাম ভুলে যাই। ওরা কিন্তু জুলাই আন্দোলনের সময় কি হয়েছে, কেমনে মানুষ মারা হইতেছে, কেমনে শেখ হাসিনা বর্বরতা করতেছে, এগুলি ভালোভাবে তুলে ধরছে। আমরা পড়তে পছন্দ করতেছি সস্তা যেগুলি ওরাই পড়ে না। আনন্দবাজারের ওই ছেলেরে কলকাতার কেউ চিনে না, আপনার অনেক বন্ধু আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন, এই ঘটনার আগে কেউ চিনতো না তো ওরে আমরা চিনাইছি। না, এখন ধরেন সচেতন মানুষ কয়জন থাকে? এই ধরুন, এই যে অর্ক ভাদুরীর ভ্লগ কজন মানুষ দেখেন, ডক্টর জাহেদের ভ্লগটা যতজন মানুষ দেখেন, কিন্তু মানুষ আসলে কিন্তু সস্তা এবং এরকম উত্তেজনাকর আজে বাজে জিনিস দেখতেই পছন্দ করে, এবং সেটা মানুষের মনোজগতে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেরকম একটা প্রবণতা ছিল বাংলাদেশকে আফগানিস্তান প্রমাণের, ওইখানে অধ্যাপক ইউনূসের ইমেজ আমাদের কাছে কাজে লেগেছে। তারপরে উন্নয়ন বাজেট বা বিভিন্ন বাজেট থেকে ব্যয় সংকোচনের ব্যাপার, তারপরে কিছু ঋণ শোধ করা, মোটামুটি ভাবে আপনি যদি দেখেন যে মোটামুটি ভাবে অধ্যাপক ইউনূসের সময় বাজার দর স্থিতিশীল। আপনি খুব, আমার ধারণা যে এরপর একটু কথা বলেন দেশের তৃণমূলের সাধারণ মানুষের কাছে, হ্যাঁ, যারা এত ধরুন বড় বড় বিষয় নিয়ে চিন্তা করেন, নিজের ছোট্ট জীবনটা নিয়ে আলাপ করে, ওনারা আমার ধারণা যে অধ্যাপক ইউনূসের এই সময়টাতে খুশি, এবং এই নির্বাচনটা সামনে উৎসবের সঙ্গে আয়োজিত হবে, এটার জন্য অপেক্ষা করছে রাইট, সবাই। আমারও সেটাই আশা যে সাধারণ মানুষ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টাতে খুশি থাকেন তাহলে আমিও খুশি। একটা সেকেন্ড একটা কথা একটু জি যোগ করি, জি জি একটা সেকেন্ড একটা জি জিনিস জি একটু যোগ করি। জি জিনিসপত্রের দাম যে স্থিতিশীল আছে, আমাদের আজকে আলোচনার সুযোগ নেই। আমরা যদি অর্থনীতি নিয়ে একদিন আলোচনা করি, আমাদের ইনফ্লেশনের একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, মোটামুটি স্টেবল আছে, কিন্তু মানুষের ইনকাম ভীষণ ভাবে কমে গেছে, মানুষ কনজিউম করতে পারছে না। আমাদের অনেকগুলো ইন্ডিকেটর আছে। না, সুতরাং মানুষ যতটা ভালো থাকার কথা ছিল, মানুষ আসলে অতটা ভালো বা নেই। আবার আবার এবং আবার আমি আবার আবার একটু জি মাসকাত ভাই সুরে সুর মিলে আমি এটা বলতে চাই, যতটা খারাপ হওয়ার কথা ছিল তার থেকে একটু ভালো আছে। যে বেঁচে এটাও তো আমরা একটু আছি, দেখতে আয়না পারি। ঘরে তো, আমরা আয়না আমরা ঘরে তো নেই, তাই না? আমরা আয়না না, এবং সবচেয়ে না খালিদ ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ। শেখ হাসিনাকে আমরা খেদাইতে পারছি ভাই। এটার পর বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো, আমরা বাকি সেটাই, কাজ করে ফেলতে পারবো। একটু হ্যাঁ। সমস্যা হবে, আমরা করে ফেলবো। আমার না, মনে এবং সাম্প্রতিক সময় খালেদ, একটা লাস্ট কথা, এই যে ছাত্রলীগ, ছাত্র দল
শহীদ মিনারটা ছেড়ে দিল এনসিপি কে, হুম, হ্যাঁ, হুম, এবং নিজেরা চলে গেল একটা জনসভা করার জন্য তারা হুম, শাহবাগে। এই যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই, যে আপনাকে বিভিন্ন দলের মধ্যেই অতীতের মতো এই যে আওয়ামী লীগ যে কালচারটা চালু করেছিল হুম, ওটা না থেকে, তিক্ততার সম্পর্ক না হয়ে হুম। এইরকম একটা সভ্য সম্পর্কই হোক নতুন সভ্য সমাজে আর কি, এরকম বাংলাদেশ আমরা জনাব প্রত্যাশা মাসকাত হোসেন, করি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। ডক্টর জাহেদ রহমান, আপনি তো বরাবরই আমাদেরকে বিভিন্ন যুক্তি দিয়ে আলোকিত করেন, আজকেও তাই। অনেক দর্শক আমাদেরকে দেখেছেন, অনেক দর্শক আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েছেন, কেউ কেউ একটু দ্বিমত করেছেন। তো সব মিলিয়ে আমরা আজকে, আমি বলতে পারি আমি এবং আমার দর্শকরা আপনাদের উপস্থিতি অনেক বেশি উপভোগ করেছি। নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভবিষ্যতে আরও দেখা হবে, ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে, অনুষ্ঠানের বাইরে। সেই পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ।